11 প্রাণহানি সহ উপকূল ক্ষতবিক্ষত করে রিমালের বিদায়। আগাম প্রস্তুতির কারণে বড় ক্ষতি থেকে রক্ষা, দাবি দুর্যোগ প্রতিমন্ত্রীর। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন নেতারা। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি একই অভিযোগ। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বহুল আলোচিত শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে অর্থ পাচার মামলার চার্জশিট, স্ত্রী সন্তানরাও অভিযুক্ত। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপকূল পার হয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বরিশালে ভবনের দেয়াল ধসে 2 জন, ভোলায় ঘর চাপায় বৃদ্ধ সহ 6 জেলায় প্রাণ গেছে 11 জনের। উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা, দুর্ভোগে দুর্গতরা। বরিশালের বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। অনেক বাসাবাড়িতে পানি ঢুকেছে। কমপক্ষে 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রূপাতলীতে দেয়াল ধসে এক দোকান মালিক সহ শ্রমিকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সহ বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ উপজেলার চরসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভোলায় ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের। রিমালের আঘাতে প্লাবিত হয়েছে পুরো পিরোজপুর। বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়ে গেছে সবজি ও ফসলের ক্ষেত। আমাদের বাড়ি কোনো ঘর, কোনো মাল আমার নেই, যে খাতা বালিশও নেই, সব বিক্রি বিক্রি তলায় গেছে। হঠাৎ করে মানে আমাকে গেটের সামনে গেড়ে যাচ্ছি, আইসে দেখি একদম পানি স্রোত। এখন গাড়ি ঠেকাবো না, ঘর ঠেকাবো না, মানে ঘরে মাল জিনিস কোনো কিচ্ছু করতে পারিনি। রাস্তা ভাঙে ঢুকে জোয়ারের পানি দিয়ে রাস্তায় উঠে আমাদের ঘর দুয়ার সব তলায় গেছে। বিষখালী ও সুগন্ধা নদীর 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। শত শত পরিবার পানিবন্দী। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা, মাছ ও ফসলের। বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। রাত্রে মনে করেন কোনো ঘুম নাই, কিছু নাই। আমরা খুবই আতঙ্কের ভিতরে রয়েছি। এই যে আমাদের ঘরের ভিতরে 2 থেকে 3 ফুট পানি হয়েছে, আমাদের চুলোমুলো সবই ভিতরে গেছে, চতুর্পুল তলায় গেছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে অর্ধশতাধিক মাছের ঘের। কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। সড়কের ওপর গাছ ভেঙে পড়ে অনেক এলাকায় যোগাযোগ বিঘ্নিত হয়। বাগেরহাটে বিভিন্ন জায়গায় সংযোগ লাইনে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। অন্তত 3টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। মংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়। তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে 17 ঘন্টা পর চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু হয়। একই সাথে শুরু হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ায় ভেসে গেছে বেশ কিছু চিংড়ি ঘের ও লক্ষাধিক মেট্রিক টন লবণ। ঝড় থামার পর আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে। এজন্য 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মহানগরবাসীও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ 16 উপকূলীয় জেলায় আঘাত হানে। ঘণ্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায়। তবে সকাল 9টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই প্রবল ঘূর্ণিঝড়।
সোমবার বেলা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোরের পর পশ্চিমবঙ্গের দিকে বয়ে যায়। দুর্বল হয় সকল সমুদ্র বন্দর থেকে মহাবিপদ সংকেতও নামিয়ে দেয় আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে। রাজধানী ঢাকায়ও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। দিনভর থেমে থেমে চলে এই বৃষ্টি। বৃষ্টিতে যানবাহনের সংকট, রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে নগরবাসী। তো গাড়ি পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না। আর মানুষের যে একটা দুর্ভোগ, মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না, পুরুষ মানুষেরই যে অবস্থা। আল্লাহ পাকের বৃষ্টি দিছে, রহমত বৃষ্টি দিছে, রাস্তাঘাটে একটু সমস্যা আছে। পাশাপাশি রিক্সা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরাও বৃষ্টিতে ভিজে যান চালায়। এই তো আমরা রাস্তাঘাটে পানি, ঠান্ডা লাগছে। আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ থাকে না, কেউ বৃষ্টিতে ভিজে যেতে চায় না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সারাদিনই বৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, এই খবর সংগ্রহে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী ফররুখ বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, নিউ মার্কেট এলাকায় কি জলাবদ্ধতা আছে, আর বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রাত থেকে, রোববার রাত থেকে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বয়ে যাচ্ছে, সেই বৃষ্টির ধারাবাহিকতায় আজ রাত সোমবার রাত পর্যন্ত এখন পর্যন্ত 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং সেই ধারাবাহিকতা আরো 5 ঘন্টা বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। রাত 1টা নাগাদ বৃষ্টি কমার কিছুটা সম্ভাবনার কথা আবহাওয়া অফিস থেকে বলা হলেও রাজধানীতে যে 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে তার জলাবদ্ধতা রাজধানীর বিভিন্ন এলাকাতে দেখা দিয়েছে। আমরা নিউ মার্কেট এলাকাতে দেখতে পাচ্ছি, নিউ মার্কেটের ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পুরো অংশটি এবং ঢাকা কলেজের সামনে ফুটপাতের যে অংশটি, এটা সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছে এবং সেই সাথে ধানমন্ডি হকার্স মার্কেটের ভিতরে পানি জমে এখানে দোকানপাট আজ দুপুর থেকেই বন্ধ করে দিয়েছে তারা এবং সেই সাথে এখানে তাদের মাল জিনিসও আমরা এখানে এসে দেখেছি যে সরিয়ে নিচ্ছি। হকার্স মার্কেটের পুরোটা ভিতরটাই শাড়ির দোকান, সেই শাড়ির দোকান সম্পূর্ণটা তলিয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আসলে ধানমন্ডি এই পাশটাতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হওয়াতে রাস্তাতে দীর্ঘ সময় যানজটের নাকালে আমরাও পড়েছি এবং সেই সাথে এখানে যারা অফিস থেকে বের হয়েছে তারা রিক্সা থেকে শুরু করে গণপরিবহনের উপস্থিতি খুবই কম থাকার কারণে মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। সেই সাথে নিউ মার্কেট এলাকার ফুটপাতও অধিকাংশ ফুটপাতও পানির নিচে তলিয়ে গেছে এবং সেই সাথে ফুটপাতে ম্যানহোল না থাকার কারণে বেশ কয়েকজনকে আমরা দেখেছি তারা পানিতে পড়ে গিয়েছে, ড্রেনের মধ্যে তাদের পা আটকে গেছে। এছাড়া রাজধানীর মিরপুর থেকে শুরু করে রাজধানীর মুগদা, বাসাবো এলাকাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং তারই পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে রাজধানীর বেশ কিছু সড়কে গাছ ভেঙে, আমরা জানতে পেরেছি উত্তরা জসিম উদ্যানে একটি প্রাইভেট কারের উপর গাছ ভেঙে পড়ে সেখানে দুর্ঘটনায় কেউ আহত না হলেও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে রাজধানীর আরো বেশ কিছু এলাকাতে গাছ ভাঙার খবর আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির প্রভাব আরো 5 ঘন্টার মতন থাকবে এবং সেই সাথে ঢাকার 2 সিটি কর্পোরেশন তারা জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিলেও আসলে রাজধানীবাসীর দুর্ভোগ মোকাবেলায় এখন পর্যন্ত জলাবদ্ধতা রাজধানীবাসীকে এখনো ভোগাচ্ছে এবং সেই জলাবদ্ধতা কালকে সকাল নাগাদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিথিলা, এই ছিল রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, আগাম প্রস্তুতির কারণে ঘূর্ণিঝড় রিমালের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসে ব্যাপক বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে এই ক্ষতি কাটিয়ে উঠতে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালিয়ে উপকূলীয় অঞ্চল অনেকটাই বিধ্বস্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের বাতাসের গতিবেগ ছিল 111 কিলোমিটার। এর প্রভাবে মোট 19টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 35,483টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং 1,14,992টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকারি সহায়তায় কার্যক্রমের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে, যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে। রিমালের কারণে উপকূলীয় এলাকাসমূহে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এরই মধ্যে 6,85,00,000 টাকা বিতরণের কথাও জানান মহিবুর রহমান। আপনারা তো বুঝতে পারছেন যে আমার ক্ষতিপূরণটা কত ভয়াবহ ক্ষতি ইতিমধ্যে আমাদের। এরপরে আমাদের অনেক এলাকায় এখনো পানি আবদ্ধ আছে। অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে 1,471টি মেডিকেল টিম এবং 9,424টি আশ্রয় কেন্দ্র খোলার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নাকাল নাগরিক জীবন, জলজটে বিপর্যস্ত সাধারণ মানুষ, জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয়েছে যানবাহন। জলাবদ্ধতাকে ললাট লিখন বলে আক্ষেপ চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চট্টগ্রামে 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টির কারণে মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় নিচু সড়ক যেন নদী। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা আর খাল বেদখল হওয়াকে দুষছেন তারা। আমার ঘরের মধ্যে পানি উঠছে, বেশি পানি উঠে কাপড় টাপড় চাল টাল ব্যাগ বুঝে আছে, আরি ভেতর ফোলান টোলান ঘুম যাইতেই না। বিশেষ করে আমাদের চকবাজার এলাকাতেই সমান পানি, অন্য জায়গায় এতটুকু পানি উঠে না। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই দুই সংস্থার কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী। সকাল থেকে গাড়িতে চালাতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। বদ্রাহাট থেকে এখান থেকে চকবাজার মার্কেট সব জায়গায় পানি বেশি, অতিরিক্ত পানি বেশি। এখানে এই যে সকালে দোকানে পানি ঢুকে গেছে, এখানে পরিষ্কার করতে হচ্ছে, আবার বৃষ্টি বেশি হলে আবার ঢুকে যাবে। আজকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, পানি এখানে গাড়ি চলতেছে না। ওখানে মাটি পড়ে, মাটিগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত, ময়লাগুলো আবর্জনা পরিষ্কার করতে হবে, তাহলে পানিটা সহজে নেমে যাবে। এদিকে বৃষ্টির পানি উঠতে থাকলে তা ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বললেন, দুবাই, নিউ ইয়র্কের মতো শহরেও পানি উঠছে, তবে দ্রুত পানি নিষ্কাশনের উপর জোর দেন মেয়র। পানি উঠবেই, এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পানি দ্রুত চলে যেতে হবে। এখন পৃথিবীর কোন জায়গায় পানি উঠতে, দুবাই শহরও পানি উঠতেছে, যেখানে জীবনে কেউ কল্পনা করেনি। নিউ ইয়র্ক শহরও পানি উঠছে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, আসলে এই বৃষ্টিতে এটা বর্ষা মৌসুম তো নয়, মুরাদপুর থেকে আরম্ভ করে শহরের বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু পানিতে সয়লাভ হয়ে গিয়েছে। এটাতে মানুষ খুব কিন্তু অসন্তোষ প্রকাশ করে। আমরা জলবদ্ধতার কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করবে। জলাবদ্ধতার জন্য সরকারি সংস্থাগুলো একে অপরের উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করায় স্থায়ী সমাধান হয় না, আর প্রতি বছর বর্ষা এলেই চরম দুরবস্থায় পড়ে নগরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছেন বিএনপি নেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্যোগ প্রশমনে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি জানান, শীঘ্রই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল শোভনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলন থাকলেও সব ছাপিয়ে উঠে আসে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালে স্বজনহারা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দাবি করেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার নামে বিএনপির মতো লোক দেখানোর কাজ আর ফটো সেশনে বিশ্বাসী নয় আওয়ামী লীগ। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। তারা ফটো সেশন করে, ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন। তো বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এরই মধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাংগঠনিক ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে তার দল। জানান, দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। পূর্ব প্রস্তুতি সেটা যথাসময় সম্পন্ন করা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকায় মহা বিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন, তারেককে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা। টাকা পাচারকারী, লুটেরা আর দুর্নীতিবাজদের এমপি বানানো হয়েছে, তারা এখন খুনোখুনি করে মরছে। এর দায় সরকারকে নিতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশাক সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে এখন হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা। আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে। যাদেরকে আপনি এমপি বানিয়েছেন তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে।
অবিলম্বে বন্দী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার ও সন্তান সহ 6 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ চার্জশিট দাখিল করে দুদক। মামলার এজাহারে বলা হয়, রাজধানীতে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় দুটি দলিলে 110 কোটি টাকায় 30.25 কাঠা জমি কেনেন শেখ আব্দুল হাই বাচ্চু, কিন্তু দলিল মূল্যে দেখানো হয় 15 কোটি 25 লাখ টাকা। পরে জমিটি তিনি, তার স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ রাফা হাই, শেখ সাবিদ হাই অনেকের নামে হস্তান্তর করেন। বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া 59টি মামলায় গত বছরে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2015 সালে এসব মামলা হলেও কোনো মামলার এজাহারে আসামি হিসেবে নাম ছিল না শেখ আব্দুল হাই বাচ্চুর। তবে দীর্ঘ 8 বছর পর দেওয়া চার্জশিটে 59টি মামলার মধ্যে 58টির চার্জশিটে আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে অংশীদার হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের জন্য নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশে বিনিয়োগের অবারিত ক্ষেত্রে সুযোগ নিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. সভায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ একগুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। টিআইবি বলছে, আওয়ামী লীগ, বিএনপি দু দলের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করেছেন। এসব নির্বাচনে প্রার্থীদের কাছে রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই, ক্ষমতাই মূল কথা। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দেশের রাজনীতি ব্যবসার হাতে জিম্মি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরও উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী, এমপিদের ভাই, ছেলে, মেয়ে, জামাতা সহ 18 জন আত্মীয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। প্রার্থীদের 66.53% ব্যবসায়ী। এসব তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলছে, বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি তৃতীয় ধাপেও স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি। এই ধাপে 51 জন আগ্রহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের আত্মীয়রাও আছেন মাঠে। বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করা, আবার সরকার দলেরও নির্দেশনা আছে যে আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়া যাবে না বা প্রার্থিতা পাবেন না, অথচ দুটি ক্ষেত্রে কিন্তু এই যে নির্দেশনা, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এটি আমাদেরকে যে বিষয়টার প্রতি ইঙ্গিত দেয় সেটি হচ্ছে যে এখানে নির্বাচনে দলীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের কোনো উপস্থিতি নেই বললে চলে। এখানে আসলে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে। টিআইবির তথ্য মতে প্রায় 22.5% প্রার্থীর ঋণ রয়েছে, 16% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত। ইফতেখারুজ্জামান বললেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসতে অসুবিধা নেই, তবে তারা কি উদ্দেশ্যে রাজনীতিকে বেছে নিচ্ছেন তা দেখার বিষয়। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গায় চলে আসে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটা ব্যবসা। ব্যবসা যারা করেন তারা এদেশের নাগরিক হিসেবে রাজনীতিতে আসবেন না, এটা আমরা কখনোই বলিনি, কখনো বলবো না, আজকে বলবো না, ভবিষ্যতে বলবো না। কিন্তু সেটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কিনা এবং সেখানে রাজনীতির উদ্দেশ্যে রাজনীতিতে আসছেন কিনা, নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আসছেন। টিআইবি বলছে, যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেড়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দেওয়ার বিষয়টিও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ বলেছেন, আগে নিত্যপণ্যের সামান্য দাম বাড়লেও রাস্তা ব্লক করে মিছিল হতো, এখন দ্রব্যমূল্য নিয়ে কেউ রাস্তায় নামে না। মন্ত্রীর মতে এতেই বোঝা যায় দ্রব্যমূল্যের সামান্য ওঠানামায় সাধারণ মানুষের মাঝে কোনো প্রভাব নেই। সোমবার সচিবালয়ের কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে উপাধ্যক্ষ আব্দুল শহীদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, চাল, চিনি, আলু ও পেঁয়াজ সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ে দেশবাসীর অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিত্যপণ্যের দাম প্রিমিয়াম পজিশনে আছে বলেও মনে করেন তিনি। ডিমের দাম কিছুটা বেশি এবং হিমাগারে ডিম মজুদের খবর রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখছে তার মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত না হলে এর প্রভাব বাজারে পড়বে না বলেও মনে করেন তিনি। এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। না না, আপনারা ইররিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলে, আমি না হলেও আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম। সরকারি বেসরকারি সবকিছু উন্নত আছে, পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব নিয়ে। সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছে, আজকে যেটা বললেন জ্বর তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কি বলে বড় একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়। এগুলার কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করা হচ্ছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারে এপিটিসি এর 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা জানান। সম্প্রতি সেনা সদস্যদের নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। সেনাবাহিনী সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণ করতে সক্ষম হবে বলেও জেনারেল শফিউদ্দিন আহমেদ জানান। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে সেনা শাসক আপনারা দেখেছেন। আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। পূবালী ব্যাংক পিএলসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করেছে কো-ব্র্যান্ডেড ভিসা, ডেবিট ও ক্রেডিট কার্ড। এক্সক্লুসিভ এই ভিসা কার্ড উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমেদ, উপ উপাচার্য গবেষণা ও উন্নয়ন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খান এবং উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপ মহাব্যবস্থাপক NM ফিরোজ কামাল, শাহবাগ এভিনিউ শাখা প্রধান উপ মহাব্যবস্থাপক মাসুমা খাতুন সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। এবার বালিশেরকে উড়িয়ে দিয়েছে আব্দুল জলিলের শিষ্যরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জয় পেয়েছে ৭৩-২২ পয়েন্টে। মনির হোসেন খানের রিপোর্ট। এই টুর্নামেন্টে আগের ৩ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুধু দলের সংখ্যাই বাড়েনি, বেড়েছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মানও। তবে নিজ মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আরদুজ্জামান, মিজান, আলামিনদের সামনে অসহায় প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে লাল সবুজের ঝড়ে এলোমেলো মালয়েশিয়া। ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য স্বাগতিকদের। প্রথমার্ধেই জয় অনেকটা পকেটে পুড়ে ফেলে আব্দুল জলিলের শিষ্যরা। ৩টি লোনাসহ ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কিছুটা ঢিল পড়ে বাংলাদেশের খেলায়। প্রতিরোধের রাস্তা খুঁজে পায় মালয়েশিয়া। এই অর্ধে মালয়েশিয়া নিজেদের স্কোরবোর্ডে যোগ করে আরও 18টি পয়েন্ট। যদিও দ্বিতীয়ার্ধেও 3টি লোনা পেয়েছে বাংলাদেশ, তুলে নিয়েছে 36 পয়েন্ট। শেষ পর্যন্ত ৭৩-২২ পয়েন্টের জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা রাইডার আলামিন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এইবার আরো শক্তিশালী টিম এসেছে, যেমন সাউথ কোরিয়া এসেছে, জাপান এসেছে। সাউথ কোরিয়া একবার এশিয়ান গেমসের রৌপ্য পদক, একবার তাম্রপদক, অত্যন্ত শক্তিশালী দল। সেই হিসাবে এইবারের টুর্নামেন্ট আরও শক্তিশালী, দলগুলোও ভালো। কিন্তু আমাদের অল ওভার ট্রেনিংটা খুব ভালো ছিল, যার জন্য আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু আশা করতেছি। সামনের ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমরা ভাবতেছি যে কীভাবে জয় ছিনিয়ে নেওয়া যায় এবং সুস্থ থেকে কীভাবে আমরা ভালো খেলতে পারি এবং দেশকে ট্রফি কীভাবে দিতে পারি, সেই চিন্তাই আমরা সবসময়ের জন্য করি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডকে 46-40 পয়েন্টে হারিয়েছে ইন্দোনেশিয়া। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের চেয়েও বড় অঙ্কের প্রাইজ মানি দেওয়া হয়েছে IPL এর ফাইনালে। IPL সিজন 2024 এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের চেয়ে 40 ভাগ বেশি প্রাইজ মানি পেয়েছে। IPL এ শিরোপা জয় ছাড়াও বড় অঙ্কের প্রাইজ মানির জন্য লড়েছে দলগুলো। সেখানে চ্যাম্পিয়ন হয়ে 20 কোটি রুপি প্রাইজ মানি পেয়েছে শাহরুখ খান, জুহি চাওলার দল, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকারও বেশি। এবছর IPL এ অংশ নেওয়া 10 দলের জন্য অংশগ্রহণ ফি ও প্রাইজ মানি মিলে মোট বরাদ্দ ছিল 46.5 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 65 কোটি টাকা। এই অর্থ দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তাদের পারফরমেন্সের ভিত্তিতে। ফাইনালে হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি টাকার বেশি। সানরাইজ হায়দ্রাবাদ রানার্স আপ হয়ে পেয়েছে 12 কোটি রুপি। প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস তৃতীয় হয়ে 7 কোটি এবং বেঙ্গালুরু 6.5 কোটি রুপি পেয়েছে। 2022 সালে সর্বশেষ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল 13 কোটি রুপি। IPL এর চ্যাম্পিয়ন দলের চেয়ে 7 কোটি রুপি কম পেয়েছিল। বিশ্বকাপ রানার্স আপ দল পেয়েছিল IPL এর অর্ধেক 6.5 কোটি রুপি। এই আসরে সর্বোচ্চ 741 রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বিরাট কোহলি, আর সর্বোচ্চ 24 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন পাঞ্জাবের হর্ষল প্যাটেল। দুজনে প্রাইজ মানি পেয়েছেন 10 লাখ রুপি করে। টুর্নামেন্ট সেরা হয়ে সুনীল নারায়ণ অর্থ পুরস্কার পেয়েছেন 20 লাখ রুপি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30 আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট অনুষ্ঠানটাকে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।